একটা ব্যস্ত দিনে কলকাতার একেবারে উপকণ্ঠে মৌলালিতে এসএফআই এর অফিসে বাম ছাত্রনেতা শুভজিতের কাছে এসেছি। তো মৌলালির উপকণ্ঠে যে দীনেশ মজুমদার ভবন, সেখানে শুভজিৎ আমার সঙ্গে আছে। আমার কিছু ক্ল্যারিটির দরকার, অর্থাৎ আমরা সারাটা জীবন বলতে গেলে আমার কৈশোর থেকে যৌবন, মধ্য যৌবন অবধি যে রেজিমটাকে দেখেছি, তারপরে মধ্য যৌবন থেকে এখন যে রেজিমটা দেখছি, তো আমার মধ্যে যে কতগুলো প্রশ্ন আসছে সেটাকে ক্ল্যারিটি দেওয়ার জন্য শুভজিৎ সরকার, বাম ছাত্রনেতা, তার কাছে এসেছি। 15 বছর ক্ষমতায় নেই মাত্র, আর 34 বছর ক্ষমতায় ছিল। বিরোধী দলের যে নেতা, সেটা 2021-এ বোধহয় গেছে, তাই তো? তার আগে অবধি ছিল, 16-তে গেছে, তারপরে 16-তে তো পরিষদীয় দলনেতা ছিল 16। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এমপি ইলেক্টেড নেই, এমএলএ নেই, রাজ্যসভা এমপি আছে, লোকাল বডিতে বোধহয় একটা দুটো মিউনিসিপ্যালিটি থাকলেও থাকতে পারে, একটা। পঞ্চায়েতে কি অবস্থা? পঞ্চায়েতে মোটামুটি 3500-এর মতো বুথ। বুথ না, আমি বলছি জয়ী। হ্যাঁ, পঞ্চায়েত সমিতি না, অনেকগুলো, বেশ প্রচুর, অনেক পঞ্চায়েতে। সেটা কি রাখা গেছে, এখনো আছে না চলে গেছে? অনেকটা জায়গা, বেশিরভাগটাই রয়েছে, দু একটা নিশ্চিতভাবে। কত পার্সেন্ট পঞ্চায়েত আছে এখনো সিপিএম এর হাতে? এখনো অবধি মানে 3000 3500-এর মতো বুথে আমরা জিতেছিলাম। এবার পঞ্চায়েতের হিসেব আমাকে তাহলে দেখতে হবে, এক্স্যাক্ট পঞ্চায়েতের হিসেব। না, জেতার পরেও তো চলে যায়। না, জেতার পরে চলে গেছে ঠিকই, নিশ্চিত হবে। এটা তো মানে এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে ওটা পরে আসছে চলছে, বলছি। হ্যাঁ, কিন্তু তাহলেও বেশিটাই রয়েছে এখনো পঞ্চায়েত। 2023-এর নির্বাচনে জেতার পর যে পঞ্চায়েতে আমরা জিতেছিলাম, অধিকাংশটাই রয়েছে। এটা কত পার্সেন্ট, এটা কিন্তু জানার খুব ইচ্ছা। মানে কত পার্সেন্ট রয়েছে এখনো? হ্যাঁ, মানে দেখুন, মোটামুটি বেশি, মানে একটা বড় অংশের সিংহভাগে আসন তো আনকন্টেস্টেড হয়েছিল বেশিরভাগ, আপনারা জানেন। তবে 2018 সালের মতো সেটা হয়নি। 2023-এর কন্টেস্টটা অনেক হাই হয়েছিল। কিন্তু যদি ট্যালি করা যায় 2021-এর নির্বাচনের, যদি আপনি বুথ ওয়াইজ দেখেন, আপনাকে তো পঞ্চায়েত দেখতে গেলে বুথ দেখতে হবে। সেখানে মোটামুটি আমার যদি পরিসংখ্যান মনে পড়ছে, 650খানা বুথে বাম, কংগ্রেস, আইএসএফ এগিয়ে ছিল। 650টা বুথে মোটে, ইটস ভেরি নমিনাল। সেটাই 2023-এ গিয়ে দাঁড়ায় হচ্ছে 6600 সামথিং, লেফট, কংগ্রেস, আইএসএফ মিলিতভাবে। এবার আপনি এখন প্রশ্ন করতে পারেন যে কংগ্রেস, 23-এর আগে কম ছিল। হ্যাঁ, 23-এর আগের যে পরিস্থিতি, 23-এর আগে 18 সালে যদি পঞ্চায়েত নির্বাচনে দেখেন, 18 সালে আমরা 1800 মতো বুথে জিতেছিলাম। আচ্ছা, আর এটা বেড়েছে অবশ্যই, ডবল হয়েছে। কিন্তু সেটা কি এখনো আছে? এখনো বেশিটাই রয়েছে। ওর মধ্যে থেকে হয়তো 10% এদিক ওদিক হয়েছে, মোস্ট আর স্টিল দেয়ার। আর সারা ভারতের প্রেক্ষিতে চিফ মিনিস্টার কেরালাতে আছে চিফ মিনিস্টার। এছাড়া যৌথভাবে সরকার চলছে আপনার তামিলনাড়ুতে, স্টালিনের ডিএমকে পার্টির সাথে আমাদের লেফট পার্টিগুলো যে অ্যালায়েন্স রয়েছে সেখানে রয়েছে। এছাড়া আরো একাধিক রাজ্যে এমপি আছে, এমএলএ আছে। আমি বলছি আসামে আমাদের এমপি আছে তামিলনাড়ু থেকে, এমপি আছে কেরালা থেকে, এমপি আছে রাজস্থান থেকে। আচ্ছা, আমি যেটা বলছি যে একটা সর্বভারতীয় দল এখনো একটা ক্ষেত্রীয় দলের সঙ্গে পশ্চিমবঙ্গে কিছুতেই পেরে উঠছে না। হ্যাঁ, আমি আমি উত্তর চাইছি না, আমার কতগুলো ক্ল্যারিটির দরকার। সেটা হচ্ছে যে একটা ক্ষেত্রীয় দল, সে কিন্তু সর্বভারতীয় দলের তকমা নেই তার হাতে। জোর করে বলা হয় যে সর্বভারতীয় দলের নেতা চলে গেছে, কিন্তু তারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কর্পোরেট কালচার যেভাবে ঢুকিয়েছে, আর লেফট গর্ব করে বলে যে আমরা ইলেকট্রাল বন্ড না নিয়ে আমরা মাটির জনগণের বন্ডে চলছি। মানে কর্পোরেটদের টাকা না নিয়ে পার্টি চালানোর কথা বলছেন না, মানে ভালো রেজাল্টের কথা বলছেন, ভালো রেজাল্টের কথা বলছেন। যদি কর্পোরেটকে না নিয়ে চলে যদি ভালো রেজাল্ট আসতো তাহলে ঠিক আছে। দেখুন, আমি যদি ওভাবে আপনি যদি বলেন, আমি আপনাকে মানে পরিপ্রেক্ষিত অ্যাঙ্গেল থেকে বলি। 2024-এ যদি আপনি লোকসভা নির্বাচন এর পরিপ্রেক্ষিত দেখেন, নিশ্চিতভাবে 2019-এ বামপন্থীদের যে রেজাল্ট, খুব খারাপ রেজাল্ট। 2019-এ বামপন্থীরা 7% কমে গেল, মানে খুবই খারাপ রেজাল্ট করলো পশ্চিমবঙ্গের মাটিতে। 2021-এর রেজাল্ট ভালো হলো না, 0 হলো। আবার 2023-এ কিন্তু আপনি দেখবেন বামপন্থীদের পঞ্চায়েতের রেজাল্ট ভালো হলো। আবার 2024-এর লোকসভা যদি নিরীক্ষে দেখেন, 24-এ দেখবেন বামপন্থীরা কংগ্রেস মিলে এক কাট্টা হয়ে লড়াই করলো। 11টা মতো বিধানসভা বাম কংগ্রেস জোট এগিয়েছিল, 11টা মতো বিধানসভায়।
আমি আপনাকে ট্যালি করছি। আমি 2021 আমি একটা কথা বলি, হ্যাঁ। 2021-এ যেই পার্টি বা যেই অ্যালায়েন্স তারা একটা সিটে জিতেছিল, মানে আইএসএফ এর যেটা ভাঙর, সেই অ্যালায়েন্সকেই আপনি দেখবেন 2024-এ গিয়ে, যদিও আইএসএফ কে বাদ দিয়ে ভোট লড়েছে, তাও কিন্তু 11টা সিটে কিন্তু এগিয়ে। তার মধ্যে রানীনগরে কিন্তু বামপ্রার্থী আচ্ছা, এই হিসাবগুলো দিয়ে পাবলিকের কিছু এসে যায়? কারণ মানে গোল হলো না, মানে গোলের মধ্যে বলটাকে ঢোকানো গেল না, কিছু একটা বের করে আনা গেল না, একটা না দেখুন আপনাকে তো এটা এই হিসাবগুলো হয়তো তোমাদের ভালো না লাগবে না ভালো লাগার ব্যাপার না। দেখুন একটা ছেলে বা একটা মেয়ে, একজন ছাত্র, হ্যাঁ, সে যখন পড়াশোনায় খারাপ রেজাল্ট করে, হুম, তাকে তো ভালো রেজাল্ট করতে গেলে তার তো স্টেজ রয়েছে। হুম। তার মানে ধরুন 21 সালে বা 2024 সালে তার যে রেজাল্ট, সেই রেজাল্টের নিরিখে যদি দেখা যায় 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে তার রেজাল্ট অনেক ভালো হবে। না, আমাদের ছোটবেলায় সারা ক্লাস ফেল করতো, 3 জন পাশ করতো, আর সেই 3 জনই ফার্স্ট সেকেন্ড থার্ড হতো। তাহলে আমাদের হেডমিস্ট্রেস এসে বলতেন ফেলেগো মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। না আমি সেটা কথা বলছি বলছি না, এই তুলনাটা করে কোনো লাভ নেই। আমি তুলনা করছি না, আমি বলছি যে ভালোর দিকে যাচ্ছি, আমি বলছি ইমপ্রুভমেন্টের কথা। রাজনীতি তো মানে একদিনে সব পাল্টে যাবে এমনটা নয়, কিন্তু আপনি দেখুন, আপনি 21-এর পরে যদি আপনি পলিটিক্যাল সিনারিও দেখেন বাংলায় যেই বিজেপি বিরোধী দল ছিল, মানে এখনো আছে রাজার পরিসংখ্যানের দিক দিয়ে দেখেন, সেই বিজেপি পারফরমেন্স কিন্তু লো। এ রাজ্যে একটা পৌরসভা এখনো বামপন্থীরা চালায়, আরেকটা চালাতো ঝালদা, সেটা যা আপনি যে কথাটা বললেন যে কেনা বেচার গল্প, সেটা চলে এলো, বা সন্ত্রাস চারিপাশে মানে এই যে পলিটিক্যাল যে সিনারিও, সেটা খুব একটা মানে সুস্থকর না। না, যে পৌরসভাটা নিয়ে গর্ব করছি, আমি বলছি তো তাহিরপুর পৌরসভায় ঠিক মতন কাজ করার জন্য কি টাকা পয়সা পাওয়া যাচ্ছে? যতটুকু টাকা পাওয়া যাচ্ছে না, সেটাও টাকা অন্যভাবে তুলে এনে কাজ করা হচ্ছে। আর তাহিরপুর পৌরসভায় বামপন্থীরা যদি খারাপ কাজ করতো বা কাজ না করতো, তাহলে নিশ্চিতভাবে 2024-এর নির্বাচন তো হলো, কিন্তু যে মানুষরা আশা করে তাহিরপুর দিয়েছিল, আবার এখানে কি কাজ করার জন্য সহযোগিতা পাওয়া যাচ্ছে? সহযোগিতা কি করা যায়? আপনি এক্সপেক্ট করেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে, মানে আপনারা তো জানেন যারা অনেকদিন ধরে এই জগতের মধ্যে রয়েছেন, এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের যে ভিন্ডিকটিভ পলিটিক্স, বিরোধী দলের এমএলএ, বিরোধী দলের কাউন্সিলর, বিরোধী দলের পৌরসভা, বিরোধী দলের পঞ্চায়েত, তারা তো স্বাভাবিকভাবে পয়সা পায় না। বামফ্রন্টের আমলে আমরা দেখতাম বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সুব্রত মুখার্জি কলকাতার মেয়র। কলকাতার মেয়র আর রাজ্যের মুখ্যমন্ত্রী একসাথে কাজ করছে, টাকা পয়সা সব থেকে বেশি বরাদ্দ করা হচ্ছে কলকাতা পৌরসভায়, যে পৌরসভা বামপন্থীরা চালায় না, চালাচ্ছে তৃণমূল। কিন্তু উল্টো দিক আপনি দেখুন, তৃণমূলের আমলে বিরোধীরা যেখানে যেখানে জিতেছে, সে আমাদের দল হোক অন্য দল হোক, বিরোধীরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডাক পায় না। পশ্চিমবঙ্গে যারা বিরোধী দলের এমএলএ, বিরোধী দলের এমপি, তাদেরকে তো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ডাকা হয় না, মিটিংটা পার্টি অফিসের মিটিং, তৃণমূলের মিটিং হয়ে যায়। তাহলে আপনি কি করে এক্সপেক্ট করতে পারেন যে, আপনি যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন, তোমরা কি সহযোগিতা পাচ্ছ? তৃণমূলের আমলে কোনো সহযোগিতার ব্যাপার না। তারপরে পরবর্তীতে আবার তাহিরপুর কি জিততে পারবে? অবশ্যই, কারণ এইভাবে ভোট দিলে যদি কাজের জন্য টাকা না পাওয়া যায়, মানুষ তো সঙ্গে আছে, মানুষ এই যে আপনি বললেন একটা কথা যে খুব গুরুত্বপূর্ণ কথা, যে টাকা নেই, যে তোমরা কাজ করছো কি করে? আপনার নিশ্চিতভাবে, আপনি অনেক পুরনো, অনেক সিনিয়র ব্যক্তিত্ব, আপনার বক্রেশ্বরের ইতিহাস নিশ্চয়ই মনে থাকবে। বক্রেশ্বরে যখন নাকি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তখন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমি যে অফিসে বসে আছি তার পাশের ঘরে, সেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, এই সংগঠনগুলো বললো রক্ত দিয়ে আমরা বক্রেশ্বর তৈরি করবো। ইতি বসু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে যে রক্ত উঠলো, মানে একটা সিম্বলিক জায়গা থেকে, মানে কোনো সরকার যদি আমার সহযোগিতা নাও করে বা কোনো প্রশাসন যদি সহযোগিতা নাও করে, তার জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা অল্টারনেটিভ পিপলস মডেলকে নিয়ে এসে কাজ করার চেষ্টা করে। ঠিক এটাই এভাবেই হচ্ছে। এই কথাটা ধরছি, এটার মধ্যে একটা বিশাল আবেগ আছে। সেই আবেগটা আজকের পৃথিবীতে, এই যে পণ্য মনস্ক একটা অন্যরকম উদার অর্থনীতির পৃথিবী, যেখানে আবেগটা শুনতে ভাল লাগে, দেখতে ভাল লাগে, কিন্তু আবেগ দিয়ে যে এত বড় বড় কাজ করা যাবে, আমার কথাটা হচ্ছে তৃণমূলকে বা বিজেপি পার্টির কাছে যে পরিমাণ টাকা আছে, সেই তুলনায় তোমাদের লড়তে গেলে যে টাকা লাগবে, তোমাদের হোল টাইম, আর তোমার মতন ছেলে যারা যথেষ্ট তাদের পড়াশোনা আছে সবকিছু, তা সত্ত্বেও হোল টাইমার হয়ে বসে আছো, বা অসংখ্য তোমাদের কাজ করছি। হ্যাঁ, তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, ওটা তোমাদের সম্মান বাঁচিয়েছিল, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তোমরা আগে সরিয়ে দিয়েছো, তারপরে সে জয়েন করেছে। কিন্তু প্রতিকূলের বেলায় কিন্তু আমরা সেই সুযোগটা পেলে না, তোমাদের পরে সরিয়ে দিতে হলো, আগে কিন্তু
ব্যাপারটা ঘটলো এবং এত আমরা সাধারণ মানুষ হিসেবে মনে হচ্ছে যে এত নিখুঁত স্ক্রিপ্ট, হ্যাঁ, তো এইটুকু বোঝার বয়স হয়েছে যে যে টাইমিংটা দেখা হয়েছে, যেভাবে গেছে, তারপরে যেভাবে কথাগুলো বলছে, সেই যে ড্যামেজটা, সেই ড্যামেজটা না না যে ড্যামেজটা বোঝার অবস্থায় কি তোমাদের নেতৃত্ব ছিল না, নাকি বুঝেও একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের কথা মনে করে সেই মানুষটাকে আগে ব্যবস্থা নেওয়া যায়নি, এরকম কিছু কি? একটু দেখুন, বামপন্থীদের মানে ব্যাপারে একটা খুব প্রচলিত কথা বেশ কিছু বছর আগে ছিল, এখন খুব একটা নেই, যে কারণে আপনি আমার ইন্টারভিউ করতে এসেছেন। মানে কালো চুল সাদা চুলের কনসেপ্টে আমি কথা আনতে চাইছি। বামপন্থীরা একাধিক, খালি একজন দুজন নয়, এক ঝাঁক তরুণ মুখকে সামনে এনে রাজনীতিতে লড়াই করতে এসেছে, এবং সেটা রিসেন্টলি আপনি দেখতেও পাচ্ছেন। গতকালকেও দেখেছেন মোহাম্মদ সেলিম, শ্রমিক লাহিড়ির সঙ্গে আমার সঙ্গে একসঙ্গে এসএফআই করেছে আফরিন, শিল্পী আফরিন বেগম। ও পিএইচডি করছে যাদবপুর ইউনিভার্সিটিতে। ও নতুন ভোটারদের প্রতিনিধি হিসেবে ইলেকশন কমিশনের অফিসে গেছিল, 3 জন গেছিল। বামপন্থীরা সবসময় চেষ্টা করেছে নতুন প্রজন্মকে এনকালকেট করার এক জায়গায় আনা। এবার আপনি একটা প্রতিকূল উদাহরণ দিলেন যে তোমাদের ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়েছে কিনা, বা তোমরা করলে না। আমি অন্য কথা বলছি, আমি বলছি সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ির জেলা বলতে গেলে, হ্যাঁ, সেখানে সৃজনও ওখানকার সবসময় ঘোরাফেরা করছে। তারপরে আমারও বাড়ি চতুষ্পুর না। আচ্ছা, ইন্টেলিজেন্সটার পার্টিগত ইন্টেলিজেন্স। আচ্ছা, আপনি দেখুন, এখন ইন্টেলিজেন্স ব্যাপার, এটা কোনো না, এটা তো আইপ্যাকের নিখুঁত একটা ব্যাপার ঘটেছে বলে আমরা সাধারণ লোক মনে করি কি এটা কি। আমি আপনাকে বলছি, এটা তো কোনো গোয়েন্দা সংস্থা নয় পার্টিটা। আমি আপনাকে একটা কথা বলি, প্রতিকুর রহমান, আপনি যার কথাই মনে হয় প্রতিকুর রহমানের কথাই আপনি তুললেন, আমার যদি ভুল না করি, আপনি দেখবেন পার্টির রাজ্য সম্পাদকের ধৈর্য এবং তার কিভাবে সকলকে নিয়ে চলার যে মনোভাব, লাস্ট অব্দি উনি কিন্তু বলেছেন যে সন্তান হারানোর দুঃখ, ওটা তো পরবর্তী ঘটে যাওয়ার পর। আমি আপনাকে আবারও বলছি, এই যে একটা কুমিরে পাকাটার মতন যে চলছে। আমি একটা কথা বলছি, প্রতিকুর রহমান আসবে যাবে। 2011 পর 21শে জুলাইয়ের মঞ্চে আমরা এবার ভাবতাম যে কে পতাকাটা ধরবে। প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম, শেষ হয়ে গেল, তারপরে বিজেপি। কিন্তু এই সিপিএম শেষ হয়নি, এই অপারেশনটা নিখুঁত হয়েছে। না, আমি আপনাকে বলছি একজন ব্যক্তি সে কি গেছেন, আমি আপনাকে খুব খোলাখুলি বলছি। নিশ্চিতভাবে আপনি তো ফেসবুক ফলো করেন, সোশ্যাল মিডিয়া খুব দেখেন, এখনকার দিন দেখতেই হয়, কারণ সোশ্যাল মিডিয়া আমাদের ওপিনিয়ন গুলোকে বিল্ড করার জন্য একটা বড় ভূমিকা গ্রহণ করে। মানে প্রতিকুরদার ক্ষেত্রে আপনি যদি দেখেন, প্রতিকুরদার ক্ষেত্রে শুরুর দিকে কিন্তু একটা বড় অংশের সমর্থক বা কর্মীদের একটা আবেগ কাজ করেছিল, যে এতদিন ধরে ছিল, লিডার ছিল। কিন্তু যখনই তারা এটা বুঝে গেল, যে আপনি যেটা বললেন, তুললেন কথাটা, যেটা একটা আইপ্যাকের স্ক্রিপ্ট, বা এর পিছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে, এর পিছনে অনেক বড় বড় তৃণমূলের মাথারা রয়েছেন, একদম কারেক্টলি পয়েন্টেড আউট যে আপনি করেছেন। আমার কথা, সেই জায়গায় আপনি দেখবেন যেদিন এই ঘটনাগুলো ঘটলো এবং যখন সবার কাছে ক্লিয়ার হয়ে গেল, আমি কিন্তু কেউ মানে বামপন্থীদের সেটা তো পরবর্তী ওনার কাছে ওনার পক্ষপাতিত্ব বড় একটা আপনি যে এই পতাকাটা দেখছেন, এই পতাকাটা যার রক্ত লেগে আছে তার নাম সুদীপ্ত গুপ্ত। আমি যখন ক্লাস 12-এ উঠেছি, 11-এর রেজাল্ট হাতে নিয়ে বাড়ি ফিরছি, 2রা এপ্রিলের সেই ঘটনা আমার মনে পড়ে, আমার গায়ে এখনো কাটা দেয় ঘটনা। না, এই কাটা তো প্রতিকূলের গায়েও লেগেছে। আমি আপনাকে বলছি, আমি আপনাকে আবারও বলছি, আমার কাটা দেয় এই কারণে ভেবে যে আমি কিন্তু প্রতিকুর রহমানকে দেখে বা XYZ কে দেখে বা কাউকে দেখে, আমি ওর কথা বলছি না, যে কোনো ব্যক্তিকে দেখে আমরা আসিনি। আমরা এই সাদা পতাকা, স্বাধীনতা, গণতন্ত্র, আমি যেটা বলি গুরুত্বপূর্ণ, সেদিনকার সুদীপ্ত গুপ্তর হত্যা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল, এবং আমরা শপথ করেছিলাম যে আমরা এসএফআই কে সমর্থন খালি করব না, আমরা এসএফআই সক্রিয়ভাবে করব। তোমাদের মতন যে কোনো আমি বলছি কম বয়সী অনেককে নাড়িয়েছিল, এরকম যে কোনো মৃত্যু আমাদের কিন্তু আমি বলছি ওই সময় অনেক কম বয়সী ছেলে মেয়ে যারা রাজনীতির সঙ্গে যুক্ত না। আমার পয়েন্টটা তুমি বুঝতে পারছো না, সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বিরাট নেতা ছিল তোমাদের, কিন্তু আমাদের তো নেতার দল নয়। না, আমি বলছি নেতা আছে, নেতা যাবে। তার ঘাড়ে যখন একটা দায়িত্ব দেওয়া হয়, তখন তো বুঝেই দেওয়া হয়, হেদি বা মানুষের মন। আমি আপনাকে সহজ কথা বলছি, আমাদের সন্দেহ হয় যে এখনো কত ঋতব্রত বা কত প্রতিকূল তোমাদের মধ্যে আছে। আমার তো মনে হয় না আছে, থাকার কথা না। মানে এটাই কি শেষ? আমার মনে হয় না আছে।